আপনারা শুনছেন পডকাস্ট পুরনো কাল পুরনো কথা। আজকে আমরা রয়েছি এই পডকাস্টের সিজন 2 এর সেকেন্ড এপিসোডে, অর্থাৎ দ্বিতীয় খণ্ডের দ্বিতীয় পর্বে। হ্যাঁ অনিন্দদা, আমরা আগের এপিসোডে বলে এসেছিলাম যে আমরা উৎসবের গল্প নিয়ে আমাদের এপিসোডগুলো চলতে থাকবে। তো সেই উৎসবের গল্প যেখানে আমরা থেমেছিলাম সেখান থেকে আমাদের জানার যে ইচ্ছেটা সেটা হচ্ছে যে ইংরেজরা আসার অনেক আগে উৎসব ছিল বাঙালির। সেই উৎসবগুলো এক্স্যাক্টলি কি কি এবং কিরকম ভাবে তখনকার দিনে সেগুলো হতো, যেগুলো আমরা প্রায় এখন তার কোনো ছাপ খুব একটা দেখতে পাই না, যা আমরা ভুলতে বসেছি। হ্যাঁ, একটা জানার বিষয়। এটা ঠিক বলেছো একদম। ইংরেজরা আসার আগে থেকেই কলকাতার যারা একদম প্রাচীন অধিবাসী তাদের মধ্যে কিছু উৎসব বর্তমান ছিল। তো সেই উৎসবের মধ্যে প্রথমটাই যেটা নাম আসে সেটা হচ্ছে দোলযাত্রা। ইংরেজরা ধরো তখনও আসেননি কলকাতায়, শেঠ বসাকেরা তো এখানে প্রথম বসতি করলেন। তো এদের এই উত্তরপুরুষ শেঠেদের মুকুন্দরাম শেঠ এবং তার বংশধর মুকুন্দরাম শেঠ, সেই সময় তাদের অনুষ্ঠান ছিল ওই দোলযাত্রা। দোলযাত্রাটা কোথায় হতো? দোলযাত্রাটা হতো এখনকার যেটা লালদিঘি সেইখানে। তো সেটারও একটা ছোট্ট ইতিহাস আছে। লালদিঘি লালদিঘি উত্তর দিকে একটা মঞ্চ করা হতো যেখানে রাধাকে রাখা হতো, আর দক্ষিণ দিকে রাখা হতো শ্রীকৃষ্ণকে। আর এবার রাধার পক্ষে কিছু সখী করা হতো, তাদেরকে কিছু মহিলা, আর আবার শ্রীকৃষ্ণের কিছু গোপবালক যারা, তাদেরকে সাজানো হতো। এবার এই দুই পক্ষের রং দেওয়া দিই। তো সেইখানে ওই পিচকিরিতে রং ভরে লাল রঙের রং দিয়ে রাঙানো হতো আর কি পরস্পরকে। দিঘির জলে ওই রং মিশে গোটা দিঘির জল লাল হয়ে যেত, সেই থেকে লাল দিঘি নাম। আচ্ছা। আর পাশে একটা বাজার বসতো যেখানে ওই আবির রং টং সব বিক্রি হতো, সেইটার নাম হলো রাধা বাজার। ওইদিকেই রাধা থাকতেন, ওইটাই রাধা থাকতেন, ওইটা রাধা বাজার। এখন যেখানে ঘড়ির দোকান। এবং ওইটা তখনকার দিনের একটা খুব খুব একটা পবিত্র অনুষ্ঠান হতো। মানে এখানে কোনো অশ্লীলতা বা কিছু ছিল না, কোনো কুৎসিত সং টং এসব কিছু প্রদর্শন হতো না, খুব সুন্দর অনুষ্ঠান হতো। তো এইটা গেল তোমার এই একটা উৎসব হচ্ছে দোলযাত্রা। দোলযাত্রাটা এরকম ভাবে পালন হতো আর কি ইংরেজরা আসার আগে। পরবর্তীকালে আমরা এই যে কিছুদিন আগে রাস যাত্রা দেখলাম, রাসের অনুষ্ঠান, সেটাও রাধাকৃষ্ণেরই। তো রাসের মধ্যে তখন ছিল ওই বাগবাজার তোমার বিখ্যাত বড় লোক সে সময়কার গোকুল মিত্র, তার বাড়ি থেকে বেরোতো রাসযাত্রার অনুষ্ঠান উৎসব এটা। তারপরে সিমলের ছিলেন বংশীধর মিত্র, তার বাড়ি থেকে বেরোতো। আর ছিলেন সুরা রাজা রাজেন্দ্রলাল মিত্র, তাদের বাড়িতে এতে রাসযাত্রা হতো। তো রাসযাত্রার অনুষ্ঠান সম্পর্কে খুব বেশি জানে, ওটা পারিবারিক অনুষ্ঠান এগুলো আর কি। আচ্ছা। এই তিনজনের অনুষ্ঠান হতো খুব বড় করে আর কি। তা রাসযাত্রা এই কিছুদিন আগে আমাদের এই হয়েছে আমাদের, সেই জন্য রাসের কথাটা মনে, রাসের রাস পূর্ণিমা গেল। আচ্ছা, তারপরে আরেকটা বড় যাত্রা হতো রথযাত্রা। এই রথযাত্রাটা হতো ওই বর্ষাকাল তখন। তো এবার বিখ্যাত কতগুলো রথযাত্রার নমুনা পাওয়া যায়। যেমন প্রীতিরাম মার একজন ছিলেন বিখ্যাত, আর অরিজিনাল নাম ছিল প্রীতিরাম দাস। মার পদবিটা কিভাবে এলো সেটা পরে বলবো। তা প্রীতিরাম মারের যে রথ ছিল সেটা রূপোর রথ ছিল, আর মানে রূপোর রথে করে বার হতো। এবার অন্যান্য যে এগুলো হতো, পরবর্তীকালে জানবাজার থেকে রানী রাসমণিও রথ বার করেছেন। এছাড়া রথযাত্রার মানে শোভারাম বসাকের রথ খুব বিখ্যাত রথ ছিল সেই সময়। মানে প্রীতিরাম মারের তুমি যে বলছো রূপোর রথ, পুরো রথটা রূপোর? হ্যাঁ হ্যাঁ, পুরো রথটাই রূপোর। তো সে মানে এরকম ব্যাপার আর কি। এবং তুমি একটা জিনিস দেখো,
এই যে তিনটে উৎসব বললাম মানে এখনো অবধি, যে এই তিনটে উৎসবে কিন্তু শ্রীকৃষ্ণ কেন্দ্রিক। হ্যাঁ, ঠিক ঠিক, তাই না? বৈষ্ণবদের একদম, হ্যাঁ, বৈষ্ণবদের। দুর্গাপূজা বাদ দিলে এই তিনটে উৎসব যদি হয় তাহলে ওইটা শাক্ত একটা, আর এই মানে বৈষ্ণবদের এই অনুষ্ঠান। এবার এই উৎসবেতে যেটা হতো আর কি, ওই নানা রকমের রঙিন পতাকা নিয়ে সারবদ্ধ হয়ে দলবদ্ধ হয়ে ওই প্রসেশন বেরোতো। আচ্ছা, নানা রকম রঙিন কাপড় করা ছিল আর কি, রঙিন কাপড় ফ্ল্যাগের মতো করে নিয়ে। তারপরে থাকতো মশাল বাহিনী, তারা মশাল নিয়ে যেত আর কি, প্রসেশন। আচ্ছা, আর ওই সময় তো বর্ষাকাল, বলছি যেটা একদম বর্ষাকাল, ঘোর বর্ষা যাকে বলে। তা ঘোর বর্ষার সময়, এবং এই মানে বলতে হবে এই রথযাত্রাটা মেনলি কলকাতার ইতরজনের বাড়িতে নয়, এটা একদম মানে বনেদি বাড়ির উৎসব ছিল। মানে বনেদি বাড়ির লোকেরা এতে অংশগ্রহণ করতেন। তো এবং কিরাম অংশগ্রহণ করতেন সেটা শুনলে হবে যে তখনকার তো কলকাতার রাস্তাঘাট, বিশেষ করে উত্তর কলকাতা, খানাখন্দে ভরা, মাটি পুরোপুরি, রাস্তা পাকা রাস্তা নয়। সেই কর্দমাক্ত রাস্তার মধ্য দিয়ে বাবুরা কোমরে মাথায়, খালি গায়ে পুরো কোমরে মাথায় উর্নি বেঁধে উদ্দাম নৃত্য করতে করতে রথের সঙ্গে নাচতে নাচতে যেতেন আর কি। এবং সেই অনুষ্ঠানটা এরম হতো যে প্রচুর লোক সেটা দেখতে আসতো, সাধারণ লোক, ওই রথযাত্রা, রথ যাওয়াটা। আচ্ছা, এবার এই রথযাত্রা কিন্তু মানে দ্বারকানাথ ঠাকুরের বাড়িতেও হয়েছে। ওরা ব্রাহ্ম হওয়ার আগে এরাও কিন্তু, হ্যাঁ, এই জোড়াসাঁকোর, ওদের বাড়িতেও এই রথযাত্রা প্রচলন ছিল এই একইভাবে। হ্যাঁ, বিখ্যাত তখনকার দিনের কলকাতার যারা বড় লোক আর কি, তাদের মোটামুটি রথযাত্রার অনুষ্ঠান সবারই। এটা আজ পরবর্তীকালে যানবাজার থেকে এও রথ বার করতেন, রানী রাসমণি, তারও রথ বিখ্যাত ছিল। এই প্রসঙ্গে বলা ভালো, এই প্রীতিরাম মার ছিলেন রানী রাসমণির কিন্তু শ্বশুর, যানবাজারের রানী রাসমণির নিজের শ্বশুর। এরই ছোট ছেলের নাম হচ্ছে রাজকৃষ্ণ দাস, যিনি ওনার স্বামী ছিলেন রানী রাসমণির। এবং রাজকৃষ্ণ নাম দাসই ওই আমাদের এখনকার বাবুঘাটের বলা হয় যে উনি ওটা তৈরি করেছেন। আচ্ছা, এবার ছোট করে বলে দিই মার কেন, এই প্রীতিরাম, কারণ ওই দাস, হ্যাঁ, কেন নামটা ছিল প্রীতিরাম দাস। এখন তখনকার দিনে উনি যে কারবারটা করতেন তার মধ্যে বাঁশ ছিল, কাঠ ছিল। তো নদীপথে বাঁশকে, ওই কয়েকটা বাঁশকে বান্ডিল বেঁধে ভাসিয়ে আনা হতো। এইটাকে এইরকম জিনিসটা যখন আসতো সেটাকে বলা হতো মার। এখন সেই প্রীতিরামের নামের সঙ্গে ওই দাসের পদে তার ব্যবসায়িক যে কার্যকলাপ বা যেটার কাজ করতেন, সেই মার কথাটা ঢুকে গেল তার মধ্যে। মানে তুমি বলছো বাঁশের বান্ডিলকে মার বলা হতো? হ্যাঁ, সেইটা যেটা ভেসে আসতো ওইটারই উনি কারবার করতেন। তো সেই কারণ ওর বেলেঘাটাতে একটা আড়ত ছিল এই ব্যাপারে, উনি বেলেঘাটার আড়তে বসে ওই কাজটা করতেন। তো প্রীতিরাম কিরকম পরিমাণ ধনী ছিলেন বুঝতেই পারছো, রূপোর রথ বার করতেন তো তখনকার দিনে। কিন্তু ওনারাই একমাত্র যারা রূপোর রথে বার করতেন, বিরাট ব্যাপার। হ্যাঁ, এবং এইটা রানী রাসমণির সময়ও প্রচলন ছিল, মানে ওনার শ্বশুর যেটা করেছিলেন পরবর্তীকালে। এক্ষেত্রে বলা ভালো যে তোমার এইটা কিন্তু মূলত তখনকার যে বড় লোক যারা ছিলেন, অর্থাৎ ধনী ব্যক্তি যারা ছিলেন, তারা কিন্তু উৎসব হিসেবে এটাকে নিতেন আর কি। নট দ্যাট যে তারা সবাই বৈষ্ণব ছিলেন, অর্থাৎ তুমি কৃষ্ণকেও মানতে পারো, তুমি দুর্গাকেও মানো। যেটা এবার বলবো সেটা হচ্ছে চৈত্র মাসের সংক্রান্তিতে যেটা গাজন বা চড়ক, যেটা আপনার প্রায়শই দেখতে পাওয়া যায় না। এইটা কিন্তু একটা বিশাল, আমরা দোল খেলি, হ্যাঁ, রাসের মেলায় এখনো অল্প অল্প হলেও খুঁজে ফেললে পাওয়া যাবে না। রথযাত্রাও দেখি, দেখো। কিন্তু এই চড়ক বা বলছো, চড়কের যে গাজনের এইটা কিন্তু একটা সাংঘাতিক ব্যাপার ছিল। এটা মানে এর মধ্যে বিতর্কও ছিল, আর একটা উৎসব হিসেবে সেটা মানে একটা বিশাল উৎসব ছিল সারা কলকাতা জুড়ে। কিরকম চড়কের যে অনুষ্ঠানটা, সেটা আমরা জানি চৈত্র সংক্রান্তির শেষ দিনে ওইটা হতো। তো সেই সময়
বিখ্যাত চড়ক বলতে চড়ক ছিল বাগবাজারের 16 চরকি। এইটা বিখ্যাত। লাটুবাবু, সাতুবাবু, লাটুবাবুদের বাড়িতেও তখনকার দিনে বিখ্যাত চরকির গাজনের মেলা বসত, চরকির এই হতো। তো যেটা মানে শুনলে অবাক হয়ে যাবে, সেটা হচ্ছে যে 1885 ওই সময় তারকেশ্বরে রেলপথ খোলা হয়েছিল। তার আগে পর্যন্ত এই সন্ন্যাসীরা যারা এই গাজনে অংশগ্রহণ করতেন বা এই কি বলে চড়কে, তারা ভোরবেলায় কালীঘাটে বান বেঁধাতে যেতেন। মানে তাদের রুট কি কালীঘাট থেকে তারকেশ্বর? না, তারা মানে উত্তর কলকাতা থেকে কালীঘাট যেতেন। আচ্ছা, পরবর্তীকালে ট্রেন রুট ওপেন হয়ে যাওয়ার ফলে তখন তারা তারকেশ্বর। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওইটা এই সময় সকালবেলা এরা ভোর রাত্রিরে থেকে নিজেদের জায়গা থেকে চলে যেতেন ভোরবেলা কালীঘাটে ওই বান বেঁধাতে। আচ্ছা, এইটা কিন্তু বলতে হবে যে এই যে উৎসবটা, চড়কটা, এটা কিন্তু আমাদের কিছু ছিল না, আমাদের বাঙালিদের ছিল না। তার মানে হ্যাঁ, এটারও মজার গল্প। সেটা হচ্ছে যে একটা পৌরাণিক গল্প আছে, যেটা হচ্ছে যে বান রাজা দেবাদিদেব মহাদেবকে তুষ্ট করার জন্য মধ্যপ্রদেশে খাউ নামে একটা পর্বতে তপস্যা করেন এবং মহাদেবকে তুষ্ট করার জন্য শরীরের বিভিন্ন অংশে উনি বান বেঁধাতে থাকেন। শেষকালে মহাদেব তুষ্ট হন এবং তাকে বরদান করেন। পরবর্তীকালে শৈব ভক্তরা এই রীতিকে ওইভাবে পালন করতে শুরু করেন, মূলত সন্ন্যাসীদের। কিন্তু আমরা যে সময়ের গল্পটা বলছি, সেই সময় কালীঘাটে এই কারবারটা করা হতো। সন্ন্যাসীদের শরীরের বিভিন্ন অংশে সেই শলাকা বা তীর ঢোকানো হতো। এটা আচ্ছা, এবার এর মধ্যে একটা স্পেশালিটি ছিল 10 লোকই বান বেঁধানো। এটাই বলছি এখন, 10 লোকই বান বেঁধানো। বানগুলোর মাথায় ছিল মানে ওই ত্রিশূলের মতো, সেই ত্রিশূলের মতো বানগুলো শরীরের এফোর ওফোর করে বার করা হতো। এবার সেইগুলোর মাথাতে আবার কাপড় বেঁধে সেগুলোতে আগুন জ্বালানো হতো এবং সেই আগুনকে উস্কে দেওয়ার জন্য তাতে ধুনো দেওয়া হতো। কি সাংঘাতিক! আচ্ছা, এইবার সেই রকম, এবং যখন ওরা কালীঘাটে সন্ন্যাসীরা যেতেন ওই সময়টাতে, তখন তারা ওই নাচতে নাচতে চললেন আর কি, ওই বান বেঁধানো অবস্থা। না, কালীঘাট যখন যাচ্ছে, হ্যাঁ, ফেরার পথও নাচতে নাচতেই আসবেন, তার সঙ্গে বাদ্যি বাজনা, ঢোল কাশি সব বাজবে। আচ্ছা, যখন আসবেন তখন কিন্তু সারা শরীর এরকম বানযুক্ত করা। আচ্ছা, চড়ক দণ্ড যেটা, সেটা পোতা হতো যেখানে তাকে চরকির মধ্যে ঘোরানো হবে আর কি। তো সেই চড়ক দণ্ডটা একটা মাঝখানে বড় একটা শলাকা, বড় দণ্ড আর কি, গাছের সে গুঁড়ির মতো একটা লম্বা, তার দুপাশে এই একটা আড়াআড়ি ভাবে একটা মানে বড় একটা কাঠের টুকরো বা রড জাতীয়, যাতে ওকে ঘোরানো হবে আর কি। আর সেইটার নাম হচ্ছে মোচ। আচ্ছা, এইটা যাতে সফট মানে খুব স্মুথলি ঘোরে চড়কদণ্ডটা, সেই জন্য চড়কদণ্ডের গোড়াতে সেটা কলা এবং ঘি দিয়ে আচ্ছা করে মাখানো হবে, মানে দ্যাট ইজ লুব্রিকেটর, এটা যাতে সেটা ভালো ঘোরে। এইবার ওই সন্ন্যাসীদের পিঠে বড়শি ঢুকিয়ে তাকে ওপরে তুলে ওই জ্বলন্ত অবস্থায় তাকে ওই রকম তিনি স্বইচ্ছায়, মানে এটা নয় 10 লোকই বান লাগানো, হ্যাঁ 10 লোকই বান অবস্থায় এরকম তাকে ঘোরানো হবে। সাংঘাতিক ব্যাপার ছিল সেই যুগে এই চড়কের। এবং তার সঙ্গে আরেকটা 16 চরকি মানে কি 16 জন একসাথে ঘুরবে না 16টা আলাদা তাই আলাদা? মানে তাই 16 চরকি মানে হচ্ছে 16 জন ঘুরবে, মানেই তো 16টা চরকি। চড়ক দণ্ড 16টা না, আমি বলছিলাম একটা চড়ক দণ্ডে 16 জন, না 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 না, আলাদা 16টা চড়ক দণ্ড, এরকম আরো বড়, হ্যাঁ বড় বড়। তো এবং সেখানে ওই সন্ন্যাসীরা সকালবেলা আধোয়া সুতোর মালা গলায় দিয়ে রওনা হতেন, আর ওইখান থেকে বান বিদিয়ে ফিরতেন ওই কালীঘাট থেকে। তখন কালীঘাটই ছিল বান বেঁধানোর জায়গা। আমরা দেখেছি মোটা পৈতের মতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই আধোয়া সুতো ব্যাপারটা, আধোয়া সুতো ব্যাপারটা হচ্ছে সেটা ধোয়া নয়, সুতোটা জাস্ট একদম র সেই সুতো। আচ্ছা, এদের ছিল যে এরা ব্রাহ্মণ বাদে সমস্ত লোকের প্রণম্য ছিল, ব্রাহ্মণদেরই শুধু এই সন্ন্যাসীরা প্রণাম করতো না, বাকিরা সবাই ওদের প্রণাম করতো, কিন্তু ব্রাহ্মণ প্রণাম করতো। আচ্ছা, হ্যাঁ,
এটা ছিল। আচ্ছা, এইটার মধ্যে যেটা বেসিক্যালি বলা হয় যে এইটা নিম্নবর্গের হিন্দু অন্তজ শ্রেণী, তাদের মধ্যে এই ব্যাপারটা বেশি প্রচলিত ছিল, এই গাজন বা এটা। আরেকটা জিনিস, হ্যাঁ, আরেকটা জিনিস এই সঙ্গে হতো, ওই হরগৌরী করে দুটো বাচ্চাকে সাজিয়ে রাস্তায় বার করা হতো, আর তার পাশে ঢোল কাশি বাজিয়ে গান করতে করতে, ওই গাজনের গান করতে করতে বেরোনো হতো, এবং লোকের বাড়ি বাড়ি রাস্তা থেকে তাদেরকে এটা ওটা সব দেওয়া হতো, খাবার দাবার বা জিনিসপত্র। এটা একটা ছিল। এই চড়ক আর গাজনের এই সময়টাতে আরেকটা যেটা এর অনুষঙ্গে বেরোতো, সেটা হচ্ছে সং। এইটা ছিল মারাত্মক ব্যাপার। কি অর্থে মারাত্মক? সংটা এর অনুষঙ্গে বেরোতো। সেটা ধরো 2 মাইল রাস্তা পেরুতে মোটামুটি 10 ঘন্টা লাগতো, এত ভিড় হতো। উত্তর কলকাতার দুটো জায়গা সং বিখ্যাত, একটা হচ্ছে ওই তোমার জেলেপাড়ার সং, আর একটা কাঁসারিপাড়ার সং। কাঁসারিপাড়াটা হচ্ছে এখন ওই, এটা বেরোতো বারাণসী, মানে বেনারসি ঘোষ স্ট্রিট থেকে এটা বেরোতো আর কি। এটা সিমলে সংলগ্ন চিতপুর এলাকা দিয়ে এই জায়গাটা আর কি। আচ্ছা। আর এই জেলেপাড়ার সঙ্গটা হচ্ছে বউবাজার আর ক্রিকরো, যেটা এখন শিয়ালদা অংশ, ওর মধ্যবর্তী অংশটা হচ্ছে জেলেপাড়া। বেশ। কাঁসারিপাড়ার সঙ্গে যারা মানে ছিলেন মুখ্য ভূমিকায়, তারা হচ্ছেন বিখ্যাত কাঁসারি পাড়া, বুঝতেই পারছো, কাঁসার দোকান, তার বিখ্যাত তখনকার দিনের বাসন ব্যবসায়ী তারকনাথ প্রামাণিক, আর হিন্দু পেট্রিয়ট পত্রিকার সম্পাদক কৃষ্ণদাস পাল। এরা ছিলেন মুখ্য তাদের মানে পৃষ্ঠপোষক। আর জেলেপাড়া সং ছিল, এই জেলেপাড়া আরো নিচু কৈবর্ত জাতীয় মানুষ যারা অন্তজ তাদের। কিন্তু ব্যাপারটা হচ্ছে জেলেপাড়ার সংটা ছিল অনেক সুন্দর গোছানো, যেটা কাঁসারিপাড়ার সং। আচ্ছা। জেলেপাড়ার সঙ্গের থিম ছিল আলাদা করা, এবং ওদেরও থিম থাকতো, কিন্তু এদের যেন একটা গোটা গল্প থাকতো, গল্প থাকতো। মূলত যেটা থাকতো সবার ক্ষেত্রেই, সেটা হচ্ছে প্রথম দিকে যেটা থাকতো সেটা হচ্ছে যে ওই পৌরাণিক পালা, পৌরাণিক কাহিনীকে করে, যেমন রাম সিংহাসনে বসে আছেন, তার মাথায় লক্ষ্মণ ছাতা ধরেছেন, ভরত বা শত্রুঘ্ন পায়ে, বা অর্জুন তীর মেরে মাটি থেকে জল তুলছেন, হ্যাঁ, এরকম আর কি। মানে পৌরাণিক তুমি হরধনু ভঙ্গ যেরকম, এইরকম এই সিকোয়েন্স গুলো। আচ্ছা আচ্ছা। পরবর্তীকালে কিন্তু এইটার ধারাটা আস্তে আস্তে পায়। হ্যাঁ, এবার বলা দরকার যে এত লোক হতো যে উত্তর কলকাতার এই প্রসেশনটা যখন যেত, সঙ্গের প্রসেশনটা, তখন ওই উত্তর কলকাতার বিস্তীর্ণ অঞ্চলের রাস্তার দুপাশের বাড়িগুলো ভাড়া দেওয়া হতো ওই লোক দেখার জন্য। সেই সময় এরা মোটা টাকা আর্ন করতেন, যাদের ওই বাড়িগুলো রাস্তার উপর, তারা ওটা ভাড়া দিত, মানে গ্যালারি হিসেবে তো গ্যালারি হিসেবে তো। এবং এবারে হলো কি, যে একটা কথা উঠলো যে, হ্যাঁ, এখানে বলে রাখা ভালো যে জেলেপাড়ার সঙ্গে কিন্তু এবার কাঁসারিপাড়া অপেক্ষা জেলেপাড়ার সঙ্গে যেহেতু অনেক বেশি অর্গানাইজ ছিল, তার মধ্যে একটা কি বলবো, একটা স্যাংটিটি ছিল, মানুষ মানে নিষ্কলুষ যাকে বলে, কোনো ছিল, এবং তার মধ্যে একটা সারমন দেওয়ার ব্যাপার ছিল, অর্থাৎ একটা কি বলবো, ওই যেরকম ফেবলে হয়, নীতি বাক্য থাকবে সেরকম, মানে অনেক হ্যাঁ। এই এবার সং আস্তে আস্তে ওই পৌরাণিক পালাগুলোর ওই কাহিনী বা গুলো বাদ দিয়ে এবার সমাজের যে বিভিন্ন অবক্ষয় উচ্চ শ্রেণীর এলিট ক্লাসের, সেইগুলো আনতে শুরু করলো। এবং সেইগুলো যখন আসতে শুরু করলো, তখন উঁচুতলার মানুষেরা প্রথম থেকেই এটার ব্যাপারে একটু ছিলেন, না কুচু ছিল, কারণ এটা নিচু জাতের ব্যাপার স্যাপার, আর তাতে কত লোক হচ্ছে। ইংরেজ কর্তৃপক্ষ সেটাকে মানে সায় দিচ্ছেন বা দিচ্ছেন না, দুটোর মাঝামাঝি অবস্থায়, তাকে বন্ধও তো করছেন না সেই অবস্থাতে। তো সেইটা চলছিল। এখন যেই মাত্র এই ব্যাপারগুলো এলো, সমাজের উঁচু শ্রেণীর মানুষের যে মরাল ডিগ্রেডেশন, সেইগুলো যখন তুলে ধরতে আরম্ভ করলেন, তখন কিন্তু সমাজের উচ্চকোটির মানুষরা
তারা কিন্তু এবার মেগে বললেন যে এটা ইমিডিয়েট। মানে সঙ্গের মাধ্যমে আমি যেটা দেখতে পাচ্ছি একটা পথনাটিকার মানে আস্তে আস্তে ট্রান্সফরমেশনটা দেখো। মানে যে কাজটা ধরো হুতুম প্যাঁচার নকশা করছেন কালীপ্রসন্ন সিংহ, একদম সেই জিনিসটা অভিনয়ের মাধ্যমে ওরা করছে ব্যাপারটা। কিন্তু মজা হচ্ছে, প্যারাডক্স এখানে যে শোভাবাজার রাজবাড়ির রাধাকান্ত দেব, কমলকৃষ্ণ দেব এবং তার সঙ্গে কালীপ্রসন্ন সিংহ কিন্তু এই ব্যাপারটার আবার বিরোধিতাও করছেন, অর্থাৎ এলিট ক্লাসের এই ব্যাপারগুলো এক্সপোজড হচ্ছে। এবং তারা একরকম ব্রিটিশ সরকারকে জানালেন যে তারা হিন্দু হিসেবে তারা দেখেছেন যে ধর্মে বা এতে এই জাতীয় সংযাত্রার কোনো নেই, তাদের ভ্যালিডেশন নেই, কোনো জায়গায় এরকম নেই। অর্থাৎ এটা যদি ব্রিটিশ সরকার বন্ধ করেন তাহলে এটা তারা সমর্থন করবে। ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনও বললো পুরাণ টুরান আমরা ঘেটে দেখেছি যে এইরকম কোনো উৎসবের রেফারেন্স নেই, সুতরাং তারা যদি বন্ধ করতে যায় আমরা এটা সমর্থন করব। তো সুতরাং ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন তার বুঝতে পারছো জমিদারের সংগঠন ছিল সেটা তৎকালীন। তো এদের প্রভাবে এই সংযাত্রা কিন্তু এবার শুধু কি তাই, সংযাত্রার মধ্যে অশ্লীলতার জায়গাও ছিল প্রচুর, ও কুৎসিত ব্যাপার ছিল। এগুলো যখন যায় তখন ওরা নিষিদ্ধ পল্লীর মধ্যে দিয়ে যখন যাচ্ছে তখন নিষিদ্ধ পল্লীর বাসিন্দারা এদের হাতে মদ ইত্যাদি তুলে দিত এবং তখন সেখানে তারা বিকৃত নানা রকমের ব্যাপার স্যাপার করতো এবং সেইটা দেখে তখনকার দিনে এই ব্যাপারে এইটা দেখে তখন একটা সমিতি গঠন হয়ে গেল। আচ্ছা, সেই সভাটার নাম হচ্ছে অশ্লীলতা নিবারণী সভা। এইটা সেই কারণে যে সমাজে এই ব্যাপারগুলো ইমিডিয়েট বন্ধ করতে হবে, কারণ এটা একটা মানে সামাজিক দুর্গন্ধ ছড়াচ্ছে এখানে, মানে পলিউশন। তৎকালীন সেন্সর বোর্ড যারা বলছে যে এই জিনিসটা সমাজে দুর্গন্ধ ছড়াচ্ছে, পলিউশন করছে, ইমিডিয়েট বন্ধ করা দরকার। ঠিক ঠিক। তো এই সংযাত্রার ব্যাপারে কিন্তু বিভিন্ন লোক যখন মানে সমাজের উচ্চশ্রেণী যখন একতরফা এক বগ্গা হয়ে নেমে পড়েছেন ফিল্ডে, তখন ব্রিটিশ সরকার ইস্ট ইন্ডিয়া কোম্পানি তখন তারাও দেখলো যে এদের যখন কোনো আপত্তি নেই বা হিন্দু সমাজের সমাজপতিরা যখন বলছেন যে এটা মানে নাথিং টু ডু উইথ, তাহলে এটাকে বিসর্জন দেওয়াই ভালো। ওদের কি বলার আছে? তো সেই কারণে সংযাত্রা আস্তে আস্তে সিজড হতে। এবার এইখানে বলা ভালো যে যেটার কারণে সংযাত্রা হচ্ছে, এটা তখনকার দিনের যারা ইউরোপিয়ান পর্যটক আসতেন তারা প্রত্যেকে এই চড়কের যে অবর্ণনীয় কষ্ট সন্ন্যাসীদের নিতেন, তারা সহ্য করতেন, এইটার ব্যাপারে মানে তারা একেবারে মানে মন খুলে এই প্রথা বন্ধ করার জন্য লিখেছে, মন খুলে, যে এটা ইমিডিয়েট মানে এত ক্রুয়েল একটা এটা টিকে থাকা সভ্য সমাজের জন্য এটা এই যে এতটা কষ্ট, এতটা এই যে পুড়ে দিচ্ছে, এটার কোনো মানে কারো ইনফেকশন হতো। হ্যাঁ, এটা তুমি বললে খুব দারুণ একটাই। ফ্যানিপাক্স এসেছিলেন, ফ্যানিপাক্স এসে তখন উনি বলেছিলেন যে ফ্যানিপাক্স দেখেছিলেন এবং সেটা এই সময় ওই যখন এই চড়কের অনুষ্ঠান হয়, ওই যে এখানে রক্তপাত হয়ে বহু সন্ন্যাসী মারা যেতেন ধনুষ্টঙ্কারে। হ্যাঁ, ধনুষ্টঙ্কারে মারা, তখন ধনুষ্টঙ্কারে তো ওষুধ নেই এবং সেটা রক্তপাতে বহু সন্ন্যাসীর মৃত্যু হতো। আচ্ছা, কিন্তু মানে ওই এটা চলছিল। আচ্ছা, ফ্যানিপাক্সের একটা আরেকটা দেখা যাবে ওই ধরনের নৃত্যকে একদম স্বর্গে গেলেন বলে ধরে নেওয়া হচ্ছে, মানে তুমি যে পরিমাণ শরীরকে কষ্ট দিলে মানে সেই পরিমাণ কৃচ্ছ সাধনের মাধ্যমে তুমি মানে স্বর্গলাভ হলো, এইটাই বিশ্বাস একদম। কারণ বাংলাদেশ তো তাই করে শিবকে পেয়েছিলেন। আমি সেটাই এক্সপ্লেন করার চেষ্টা করছি যে মৃত্যু মানে একজন মানুষ হঠাৎ এতটা ভক্তি ভরে এতটা কষ্ট নিজেকে জিনিসটা পপুলার হচ্ছে, যেমন সতীদাহ এইভাবেই আসে। একদম একদম। তো এইখানে ফ্যানিপাক্স একটা জিনিস অদ্ভুত কথা বলেছিলেন, সেটা হচ্ছে যে এরা যন্ত্রণা অত নিচ্ছে কি করে। সেই কথাটা বলতে গিয়ে উনি বলেছিলেন, ফ্যানিপাক্স নিজের এতে লিখে মেমোয়ারে লিখেছিলেন যে
এরা সম্ভবত আফিম জাতীয় জিনিস এই সন্ন্যাসীরা সেবন করেন, যেটা সিডেটিভের কাজ করে, যন্ত্রণা বুঝতে দেয় না। এবং তখনকার দিনে আমি শুনেছি আফিম ব্যাপারটা, আফিম গাঁজা সন্ন্যাসীরা খানি সেটা, হ্যাঁ হ্যাঁ খানি সেটা। এবং যারা শৈব, এবং যেটা সেটা ছেড়ে দাও, শৈব সাধক যারা, তাদের কাছে আফিম গাঁজা এটা হচ্ছে শিবের খাদ্য, শিব ঠাকুর খান, তো ওরাও খান প্রসাদ হিসেবে। এবং সেইটা ওইভাবে তাদেরকে হেল্প করতো। এটা ফ্যানিফ্যাক্সের ছিল যে এইভাবে নলে ওই যন্ত্রণা কেউ সহ্য করতে পারে। অবশ্যই। তো কালক্রমে দেখা গেল যে এটা হলো আর কি, মানে বন্ধ হলো। সংযাত্রার সম্পর্কে তো এই বেরোলো যে সংযাত্রা নিষিদ্ধ করা দরকার, মানে সমাজে সেটা দূষণ ছড়াচ্ছে। আর চরকের এই যন্ত্রণাময় এটাও বন্ধ হলো। আচ্ছা, তারপরে এছাড়া এগুলো ছিল, আমরা দুর্গাপুজোকে বাদ দিলে বাকি ছিল এগুলো, এই উৎসবগুলো সব থেকে বড়। আর এছাড়া শিবরাত্রির রাত জাগা চলতো, কোজাগরী লক্ষ্মী পূর্ণিমার দিনে মানুষ রাত জাগত কলকাতা, এবং সেখানে তাস পাশা, খাওয়া দাওয়া, গান বাজনা হতো। এইটা ছিল কলকাতার অনুষ্ঠানের মধ্যে। আর এই বেঙ্গল ব্যাংকের দেওয়ান রামকমল সেনের বাড়িতে জগদ্ধাত্রী পুজো হতো বড় সে সময়। এইটা ছিল জগদ্ধাত্রী পুজো হতো, মানে পুজোটা প্রচলন ছিল। হ্যাঁ, উনি পুজো করতেন, অনেকে জগদ্ধাত্রী পুজো করতেন। তো এইগুলো মূলত ছিল সেই সময় কলকাতায়। এছাড়া আর যেগুলো নয় সেটা কলকাতার উৎসব বলবো না, এটা বাবু সমাজের উৎসব বা বিনোদনের পাঠ। সেটা হচ্ছে যে ওই স্নান যাত্রার সময় নৌকোর প্রতিযোগিতা, পেনেটি, শ্রীরামপুরে, এগুলো আলাদা, কারণ এটা কলকাতার জনমানসে এর উপরে, হ্যাঁ কলকাতা কেন্দ্রে জনমানসে স্বাভাবিক, মানে জনগণ এতে অংশগ্রহণ করতো না, বাবু সমাজের লোকেরা এগুলো তারা করতেন। সেটা ওই জন্য এই প্রসঙ্গটা অন্য আর কি, আনছি না এই জায়গাটা। তো এখানে এইটাই ছিল মূলত উৎসবের আঙ্গিনা। এবার উৎসব ছাড়া অন্য ছিল পাঠ আরেকটা, আমরা যেটা বলবো না, সেটা আরেক দিনের আলোচনার বিষয়, বিনোদন। সেটা হচ্ছে মূলত গান বাজনা। মানে তুমি তৎকালীন লাইফস্টাইলকে গল্পের স্বার্থে দুটো ভাগে ভাগ করো। হ্যাঁ, একটা হচ্ছে উৎসব, যেখানে একটা সবাই মিলে পার্টিসিপেট করবে, আর একটা হচ্ছে বিনোদন। বিনোদনের পার্টটা আলাদা। আমার স্ট্যাটাস অনুযায়ী আমি বিনোদন হিসেবে কি কি নিই বা কি কি এন্টারটেনমেন্ট কি ছিল, সেগুলো উৎসবের পার্ট না সেগুলো। এবার কিছু কিছু জায়গা আছে সেখানে আমরা তার মধ্যেও ওই বিনোদনের পার্টটা দেখেছি, যেটা বড় অনুষ্ঠান, যেটা সব থেকে বড় বৃহৎ অনুষ্ঠান কলকাতার বাবু সমাজে, সেটা দুর্গাপুজো। এবং দুর্গাপুজোতে আমরা বিনোদনের পার্ট হিসেবে, সেখানে তুমি যেটা বলছো তার আমি বুঝতে পারলাম, কিছু কিছু বৃহত্তর ক্ষেত্র ছিল যেখানে বিনোদন এবং উৎসব দুটো কিছু কিছু সেটা কিছু কিছু, যেমন ধরো আমি বলছি যে দুর্গাপুজোর অনুষ্ঠানে বাই নাচ হতো, হ্যাঁ সেটা একটা বিনোদনের পার্ট। আবার কবি গানও হতো, সেটাও বিনোদনের পার্ট। তো এগুলো কিন্তু ওই দুর্গাপুজোর অনুষ্ঠান ছাড়া অন্য সমস্ত সময় হতো একটা বিনোদন হিসেবে। কিন্তু দুর্গাপুজোর অনুষ্ঠান ওগুলো আবার বিনোদন হিসেবেই, আমরা যেরকম দুর্গাপুজোর সময় কালচারাল প্রোগ্রাম, হ্যাঁ একদম তাই, একদম সেরকম। সেই জন্য আজকে যে আমার বলাটা, সেই বলাটা শুধুমাত্র উৎসবকে কেন্দ্র করে, বিনোদনের পার্টটা আজকে আলাদা পার্ট, এবং সেটা অনেকগুলো ব্যাপার আছে তার মধ্যে, যার মধ্যে আমরা বিভিন্ন, আমরা যাত্রাপালার কথা বলবো, আখড়াই গানের কথা বলবো, হাফ আখড়াই কবি গানের কথা বলবো, এগুলো আছে, সেগুলো সারা বছর ধরে মানুষ তখন এগুলো শুনতে পারে না, এগুলো তো, এবং সেগুলো দারুণ দারুণ গল্প, মানে নট দ্যাট যে অফকোর্স, কারণ তুমি ভাবো তখনকার দিনে মানুষের কাছে কিন্তু এন্টারটেনমেন্টের এতগুলো উপকরণ ছিল না, হ্যাঁ তাদেরকে লিমিটেড কিছু, এবং সেই যেটার উপর তারা এন্টারটেনমেন্টের জন্য নির্ভরশীল, অ্যাকচুয়ালি সেগুলো কিন্তু আমাদের কালচারাল পার্ট। একদম ঠিক তাই, একদম ঠিক তাই। এই বিষয়টা হচ্ছে এখানে এইটাই বলতে চাইছি, যে বিনোদনটা কিন্তু সারা বছর ধরেই হতো, কিন্তু উৎসবটা তার কয়েকটা নির্দিষ্ট দিন ছিল। একদম ঠিক। এবং সেই তার এক্সপোজার উৎসবের সময় বাড়তো, হ্যাঁ। এবং দুর্গাপুজোটা, যেহেতু আমি বলেছি যে দুর্গাপুজোটা সব থেকে বড় অনুষ্ঠান বাঙালির, সেটা সে সময়ও ছিল, আজকেও যেমন। তো বাঙালির অনুষ্ঠান হিসেবে দুর্গাপুজোর পরেই এই আজকের অনুষ্ঠানগুলো, যেগুলো
ওই সমকালে একদিন দুদিন ধরে, একদিন দুদিনের অনুষ্ঠান এগুলো, ওই দিনের দিন হচ্ছে, হ্যাঁ। তো সেগুলো সেই রকম। কিন্তু এই এখানে আরেকটা কথা বলে রাখা ভালো যে এক সময় খ্রিস্টান মিশনারিরা এই সংযাত্রা সম্পর্কে ব্রিটিশ গভর্নমেন্টকে অভিযোগ জানিয়েছিল যে খ্রিস্টানিটি সম্পর্কে তারা সঙ্গের কুৎসা রটাচ্ছে এবং তাদের সম্পর্কে মানে খুব খারাপ খারাপ কথা বলা হচ্ছে। কিন্তু 1828 সালে বেঙ্গল মিউনিসিপ্যাল গেজেটে দেখা গেল একটা রিপোর্টে যে সেইবারের এই সঙ্গের সংযাত্রাতে বহু ইংরেজ কর্মচারী বা ইংরেজ লোক যোগ দিয়েছিল। সেইটা থেকে ব্রিটিশ গভর্নমেন্টের ধারণা হলো যে খ্রিস্টান মিশনারি যা বলছে তা ঠিক নয়, ইংরেজরাও ওটা, এবং তারা কিন্তু ওটা মানে 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 তারা সেটা রিলিজ করে এটা দেখেছে আর কি, তারা ভালো লাগতো সেটা। তো সেই সময় এই ঘটনাটা হয়েছে। তার মানে একটা জিনিস এখান থেকে প্রমাণ হচ্ছে যে সেই যুগে এই খ্রিস্টানরা বা হিন্দুরা এরা মোটামুটি এই অনুষ্ঠানগুলোকে, অন্যদের কথা বলতে পারছি না, কিন্তু কোনো গন্ডগোল বা অনুষ্ঠানে এইরকম কিছু ঘটেনি। যে এটা একটা বড় প্রেক্ষিত আমি শুনে মনে হলো যে তারাও কিন্তু আমাদের ভারতীয় সংস্কৃতি বা বোধের সাথে কোথাও জেনারেল মেসেজ তার কারণ যে সময়কার কথা বলা হচ্ছে, কারণ যে সময়কার কথা বলা হচ্ছে 1828-এর সময় তারা একাত্ম হওয়ার চেষ্টা করছে, তারা কিন্তু সেই সময়টা মোটামুটি বাঙালি কালচার সম্পর্কে জেনে গেছে। ঠিক ঠিক, কারণ তারা বাইনাচে যোগ দিতে যায়, জমিদাররা তাদেরকে মানে নব্যবাবুরা ডাকছেন, অর্থাৎ তাদের যাবতীয় অনুষ্ঠান তারা তখন মোটামুটি অ্যাসিমিলেট করেছেন আর কি, তারা তখন সেখানে যোগ দিচ্ছেন। তো খ্রিস্টান মিশনারিরা যেহেতু গোঁড়া ছিল, তাদের একটা ছিল যে এই বিপুল পরিমাণ মানে জন সমর্থন এটা যে ওরা পাচ্ছে না, এটার একটা গাত্রদাহর কারণ ছিল। সেই কারণে ওরা বলতে শুরু করলো যে এইটা যদি ওইভাবে বলে বন্ধ করানো যায় যে খ্রিস্টানিটির উপর হাত পড়ছে, তারা এরকম খ্রিস্টানদের নানা রকম ধর্মীয় ব্যাপারে তারা মানে তাকে মক করার জন্য এই সমস্ত অশ্লীলতা, হ্যাঁ। তো সে কিন্তু মজাটা হলো এই যে সংবদ বলো বা গাজনবদ বলো, সেটা কিন্তু হিন্দুরাই করলো, খ্রিস্টানদের কিছু করতে হলো না। তারা নিজেরাই মানে ওই যে বলে না একটা কথা আছে যে স্বধর্মে হতশ্রেয়, স্বধর্মের মরা ভালো, মানে স্বধর্মী কেউ যদি আমায় মারে সেই মরার মতো, বিধর্মী কেউ না মারলেই হলো। তো এখানে আমার মনে হয়েছে এটা যে হিন্দুরাই কিন্তু এটাকে আলটিমেটলি করে দিলেন আর কি, বন্ধ করে দিলেন এইটা। তো এইটাই ছিল তখনকার দিনের মূলত উৎসবের আঙ্গিক। উৎসব বলতে আমরা প্রাচীন বাংলায় বা যেগুলো দেখি, পরবর্তী শহর কলকাতাতে এইগুলোই এসছে আর কি। এছাড়া আমরা যে ওই গ্রামাঞ্চলে ঘেঁটু পুজো দেখি, এগুলো কিছু কিছু জায়গায় সীমাবদ্ধ ছিল, উৎসব হিসেবে না, রিচুয়াল হিসেবে ছিল। কিন্তু ঘেঁটু পুজোর ব্যাপারটা খুব মজার, জানো? আচ্ছা, তখনকার দিনের ছেলে মেয়েদের গায়ে খোস ম্যাচেরা বেরোতো বলে ঘেঁটু পুজোর আমদানি হয়েছিল। কিন্তু সেই সময় ওই স্কিন ডিজিজ বাচ্চাদের মধ্যে খুব হতো, তো সেই কারণে ঘেঁটু পুজোর উদ্ভব হলো। সে ঘেঁটু মানে একজনকে বানিয়ে, যেরকম আমরাও দেখেছি ছোটবেলায় ঘেঁটু আসতো বাড়িতে, তো সেইটা তারপরে তো সেটাও কাল গর্বে চলে গেল। এই ছিল তখনকার দিনের উৎসবের পাঠ। তো আমরা মোটামুটি জানলাম অনেকগুলো গল্প, কিন্তু তুমি আবার সেই যা তুমি করো সেটাই করে গেলে, অনেকগুলো রুট ছেড়ে গেলে। আমরা পরের এপিসোডে আসবো, সেই রুটগুলো খুঁজে নিয়ে একটা একটা করে ধরে বেছে বেছে আমরা একটা করে গল্প, অবশ্যই, কারণ বিনোদনের পাঠটা আরো বড়, হ্যাঁ, উৎসবের পাঠটার থেকে বিনোদনের পাঠ বড়। সেখানে মানে খুব শুনতেও ভালো লাগবে যে আমাদের যে মানে পূর্বপুরুষ যারা ছিলেন, তারা খুঁজলে হয়তো তাদেরকে বহু লোক মানে পাওয়া যাবে যে যারা এগুলো তখনকার দিনে চোখে দেখেছেন, বা এই মানে অসম্ভবকে সম্ভব করা যে বাঙালিরা কিভাবে করতেন সে যুগে, এই শিল্পী হিসেবে যত মানে তাদের নাম নিশান আজকে মুছে গেছে। কোনো একটা রাস্তাতে তাদের নাম দেখতে পাবে না, কোনো একটা রাস্তার নাম তাদের নামে পাবে না, কিন্তু এরা যে কি বিস্ময়কর প্রতিভার অধিকারী ছিলেন।
আমি সেই গল্পগুলো পরবর্তী পর্বে বলবো, সেটা অবশ্যই বিনোদনের পার্টে। নিশ্চয়ই, যেখানে এগুলো আমাদের জানার জন্য, যেখানে হয়তো মানে যেখানে এরকম দেখো তো মানে অনেক বই হয়তো অনেক তথ্য অনেক জায়গায় পাওয়া যেতে পারে, খুঁজতে হবে প্রথমত, কিন্তু এরকম প্রাঞ্জল করে তো সেখানে সুন্দর করে লেখা নেই। এই যে গল্পের ছলে আমরা, তুমি বলছো আমি শুনছি, ও আমাদের মাধ্যমে কিছু শ্রোতাও তো শুনছেন, জানছেন, এগুলো জানা দরকার। কারণ অবশ্যই আমাদের রুটটা না জানতে পারি না, তাহলে জানাটা তো আমাদের রবীন্দ্রনাথ থেকে আমাদের বংশগতি শুরু হয়নি না। এটা তাকে ছোট না করেই ব্যাপার না, তুমি সোজাই বলো না। অবশ্যই অবশ্যই এটা ছোট বড় না, এটা কিছু মানুষের রবীন্দ্রিক হওয়াটা অপরাধের নয়, কিন্তু রবীন্দ্রনাথের আগে বা সেইগুলোরই যে উত্তরসূরি মানে তার জিনটা বহন করেছেন রবীন্দ্রনাথ, তো স্বীকার করতে অস্বীকার করতে মানে সমস্যা কোথায়, মানে স্বীকার করতে সমস্যা কোথায়, অস্বীকার করা যায় কি? যায় না। তো আমরা সেই কথাগুলোই সেই গল্পের মাধ্যমে আনছি, যে একদমই তাই। মানে বিভিন্ন যে স্তরে আমরা যা কিছু মানে পেয়েছি, সেগুলো কিন্তু উত্তরাধিকার সূত্রেই পেয়ে আসে। একদম, এই যে কথাটা বললে, এটা যে কত দামি কথা, কত বড় কথা, এই কথাটা কিছু উপলব্ধি করবে, তৈরি করি, ঠিক ওই জায়গা থেকে ওটা উৎপন্ন হয়নি, এর আগে ছিল না। না, এটা তো কিছু জিনিস কমেছে, কিছু জিনিস বেড়েছে, কিছু জিনিস, এটা রবীন্দ্রনাথ ঠাকুর নিজেই বলে গেছেন ওনার একটা এসেতে, যে ইফ ইউ ওয়ান্ট টু ব্রেক দ্য ট্র্যাডিশন, ইউ হ্যাভ টু নো দ্য ট্র্যাডিশন। কি মূল্যবান কথা উনি নিজে বলে গেছেন। ঠিক। এবার এইখান থেকেই হচ্ছে ব্যাপার, যে আমরা তো এই জায়গাটা, আমাদের আলোচনার পরিসরটা তো যেখানে রেখেছি, সেটা কলকাতা কেন্দ্রিক বা কলকাতার আশেপাশে কিছু জায়গা, কলকাতার বাবু কালচারের গল্প। কিন্তু পরবর্তীকালে যখন দেখা যাবে এই যে গল্পটা যখন বাড়ছে না, বিনোদনের পাটে আসবো, তখন দেখা যাবে যে কলকাতার বাইরে থেকে মানুষজন এসে কলকাতাতে তারা বসে থেকে তারা কলকাতার লোকেদের মনোরঞ্জন করেছেন, কিন্তু তারা কলকাতার বাসিন্দাই ছিলেন না, কারণ তারা কলকাতার পৃষ্ঠপোষকতাটা পেতে চায়। একদম সেই কারণে। এবং তাহলে এটা বুঝে দেখো যে তারা তাদের জায়গাতে বা তাদের পরিমণ্ডলে, তাদের যেসব জায়গায় জন্মস্থান বা তাদের সেখানে চর্চাটা কিরকম ছিল, তাই তো সেখানে কিন্তু ইতিহাস আরোই পাওয়া যায় না, পাবে না তো, এটা চিরকালীন সত্য। একদম ঠিক। তারা কলকাতা আসার চেষ্টা করবে না। ঠিক। এবং এরা হচ্ছেন মানে যারা এই তোমার এই বিনোদনের পার্টে যারা করেছিলেন, মানে তাদের মধ্যে যদি 10 জনের কথা বলি, তাহলে 10 জনের মধ্যে 3 জন ব্রাহ্মণ বা উচ্চবংশীয়, বাকিরা সবাই তলায়। তাদের যে মানে কর্মকাণ্ড বা তারা যে কাজটা করে গেছেন, সেইটা কোনো এবং সেটাই ব্যাপার, আমি সেটাই বলতে চাইছি। তো সেটা থাক, সেটা আমরা পরে আলোচনার কোনো শেষ হবে না। আমরা এপিসোডটা এখানে শেষ করি। আমরা পরে আবার এইগুলো নিয়ে আলোচনা বলবো না, তাহলে ক্লাস শুনতে লাগে। আমরা আবার নতুন গল্পে ফিরবো। আমরা আজকের এই এপিসোডটা এখানেই শেষ করলাম। সঙ্গে থাকুন, শুনতে থাকুন পুরনো কাল, পুরনো কথা।